হাই, ওয়েলকাম টু 11-12 কেমিস্ট্রি ক্লাস সাজেশন সিরিজের আমাদের আজকে ভিডিও কোঅর্ডিনেশন কেমিস্ট্রি এর এই সপ্তাহের মধ্যেই তুমি অর্গানিক কেমিস্ট্রির পোর্শন সম্পূর্ণ পেয়ে যাবে। সো চিন্তার কোনো কারণ নেই, কোঅর্ডিনেশন কেমিস্ট্রিটা খুব ভালোভাবে দেখে নাও। খুব শর্টলি আমি বলে দিচ্ছি, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি আগের সব ভিডিওগুলোর মতনই এখানেও 3-4টা ভাগে আমি ভাগ করেছি এবং প্রত্যেকটা ভাগের মধ্যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট, কোন জায়গাটা আমাদের পিন পয়েন্ট করতে হবে যে এই জায়গাটা এটা আমার লাগবে, এখান থেকে এটা আমার লাগবে, সেগুলো আমি তোমাদের হাইলাইট করে দিচ্ছি এবং এটাই সাজেশনস। ওকে, চলো প্রথম যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ভার্নার থিওরি। বা থিওরি বলতে শুধু থিওরিটা না, ওই প্রাথমিক যে বিষয়গুলো অর্থাৎ কোঅর্ডিনেশন কমপ্লেক্সের কোনটা মুখ্য যোজ্যতা, কোনটা গৌণ ভ্যালেন্সি বা সেকেন্ডারি ভ্যালেন্সি, সেই যোজ্যতার ব্যাপারটাকে তোমাকে বুঝতে হবে। কোনটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স থেকে সেটা কয়টা প্রাইমারি ভ্যালেন্সি, কয়টা সেকেন্ডারি ভ্যালেন্সি, এটা একটু দেখে নেবে। সেকেন্ড হচ্ছে ওই ভার্নার থিওরির মধ্যেই যে কি বলে কোঅর্ডিনেশন অঞ্চল কোনটা, কোনটা কোঅর্ডিনেশন স্পেয়ার, কোনটা আয়োনাইজেশন স্পেয়ার, কোনটা আয়োনাইজেশনের মধ্যে পড়ে, কোনটা কোঅর্ডিনেশন স্পেয়ারের মধ্যে পড়ে। এবং লাস্ট যে ভার্নার থিওরি এবং প্রাইমারি ব্যাপারটা মধ্যে যেটা থার্ড ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে কোনো একটা কম্পাউন্ড তোমাকে দিয়ে দিল, সেখানে বললো BaSO4 অ্যাড করছি, তাহলে এখানে BaCl2 বেরিয়াম ক্লোরাইডে প্রেসিপিটেট পড়বে, অবভিয়াসলি পড়বে, বাট কয় মোল পড়বে, সে কয় মোল পড়বে কিসের উপর ডিপেন্ডেন্ট, এই জায়গাটা কটা সিএল আছে, অর্থাৎ এই জায়গাটা থাকা মানে কি এটা আয়োনাইজেশন স্পেয়ার। কারণ কোনো একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স ভাঙলে ক্যাটায়ন অ্যানায়ন পার্টটা হয়, তাহলে কোনটা ক্যাটায়ন হবে কোনটা অ্যানায়ন হবে, অবভিয়াসলি যেটা বাদিকে থাকে সেটা ক্যাটায়ন হবে এবং যেটা থার্ড ব্র্যাকেটের বাইরে থাকে সেটা, মানে থার্ড ব্র্যাকেটের বাইরে না, যেটা ডান দিকেই আছে সেটা অ্যানায়ন হবে। তাহলে এই সম্পূর্ণটা হচ্ছে কোঅর্ডিনেশন স্পেয়ার, এটা হচ্ছে আয়োনাইজেশন স্পেয়ার। আয়োনাইজেশন স্পেয়ারে কটা অ্যানায়ন আছে তার উপর ডিপেন্ড করবে কটা BaCl2 প্রেসিপিটেট পড়বে। তো এখানে দুটো সিএল আছে, দুটো সিএল মানে এটা ভাঙলে কী হবে, এই পোর্শনটা পজিটিভ হয়ে থাকবে, এটা পজিটিভ হয়ে থাকবে, আর এখান থেকে দুটো সিএল 2Cl মাইনাস হিসেবে থাকবে। তাহলে প্রত্যেকটা সিএল BaCl2 প্রেসিপিটেট ফেলবে, তাই দুটো সিএলের জন্য 2 মলিকিউল বেরিয়াম ক্লোরাইডে প্রেসিপিটেট আমরা পাবো, রাইট। তাহলে এখানে ধরো দুটো Cl2 জায়গায় একটা সিএল আছে আর ভিতরে ধরো এরকম আছে NH44Cl2, তাহলে কোঅর্ডিনেশন স্পেয়ারে কটা সিএল থাকলো, একটা সিএল, তাহলে কটা আয়ন পাবো, একটাই সিএল মাইনাস পাবো, কারণ এটা তো কোঅর্ডিনেশন এন্টিটি, এটা তো আর ভাঙবে না, এটা সম্পূর্ণটাই পজিটিভ হিসেবে বেরোবে। বাইরে থাকে আয়োনাইজেশন স্পেয়ারে একটাই সিএল আছে, তো এই সিএল মাইনাসটা একটা বেরিয়াম প্লাস্টের সঙ্গে রিয়াকশন করে এক মোলি BaCl2 প্রেসিপিটেট ফেলবে। তো এই যে ভার্নার থিওরির ব্যাপারটা, অর্থাৎ কোনটা কি একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড, একটা জটিল যৌগের কোনটা প্রাইমারি ভ্যালেন্সি, কোনটা সেকেন্ডারি ভ্যালেন্সি, কোনটা কোঅর্ডিনেশন স্পেয়ার, কোনটা আয়োনাইজেশন স্পেয়ার, এবং এই ভার্নার থিওরির সঙ্গে রিলেটেড যদি কোনো প্রবলেম সলভিং টাইপ কোশ্চেন দেয় তাহলে এই ধরনেরই কোশ্চেন দেবে। ওকে, এর বাইরে এই ইসার থেকে কোনো কোশ্চেন আসবে না যে ভার্নার থিওরির সঙ্গে রিলেটেড যদি কোনো প্রবলেম সলভিং দেয় এই ধরনেরই দেবে। এবং নেক্সট ইম্পর্টেন্ট টপিক ইউপ্যাক নোমেনক্লেচার। ডেফিনেটলি তোমাকে ইউপ্যাক নোমেনক্লেচার পড়তে হবে, এটা বাদ দেওয়ার কোনো জায়গাই নেই। ইউপ্যাক নোমেনক্লেচার নয় তোমাকে ফর্মুলা দিয়ে দিবে, তোমাকে নাম বলতে হবে বা নাম দিয়ে দেবে ফর্মুলা বলতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে বলাটা ভুল, বা ধরো 60% কেসেই বা 70% কেসেই তোমার ফর্মুলা দিয়ে দেয়, ধরো এই কম্পাউন্ডটা দিয়ে দিয়েছে তার নাম লেখো বা নাম দিয়ে দিবে তার ফর্মুলা লেখো। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে আইসোমারিজম বা সমবায়তা। দেখো সমবায়তা কাকে বলে বা কয় ভাগ কি, এই সমস্ত ডিটেলস পড়ার কোনো দরকার নেই, বাট কোনটা পড়ার দরকার আছে সেটা হচ্ছে সমবায়তা যে শ্রেণীরা আছে, অর্থাৎ সমবায়তাকে দুটো ভাগে ভাগ করা যায়, গঠনগত, ত্রিমাত্রিক। গঠনবায়তার আবার এর আন্ডারে 4টা টপিক, আবার ত্রিমাত্রিকের আন্ডারে 2টো টপিক। প্রত্যেকটা টপিকের সম্পর্কে যেন তোমার আইডিয়াটা ক্লিয়ার থাকে, বা আইডিয়া ক্লিয়ার মানে যেমন ধরো গঠনগত সমবায়তার আন্ডারে 4টা পয়েন্ট আছে, বন্ধন, সবর্গীয়, আয়নায়ন এবং হাইড্রেট। এবার বন্ধন সমবায়তা বলতে কি বোঝায় সেটা সংজ্ঞা আসবে না পরীক্ষায়, যে কাকে বলে বন্ধন সমবায়তা এরকম না কিছু আসবে না। তোমাকে দুটো কোঅর্ডিনেশন কম্পাউন্ড দিয়ে বলবে এটা কোন ধরনের, এদের মধ্যে কী ধরনের গঠনগত সমবায়তা রয়েছে। তার মানে তোমার যদি গঠনগত সমবায়তা, সবর্গীয়, আয়নন, এটা মানে দুটো কমপ্লেক্সের মধ্যে কী কারণে এদের মধ্যে বন্ধন, কী কারণে এই দুটোকে হাইড্রেট আইসোমার বা হাইড্রেট সমবায় বলা হবে, বা কী কারণে সবর্গীয় সমবায় বলা হবে, এই জিনিসটা তোমার মাথায় থাকতে হবে। তাহলে বেসিক্যালি কী করবে, এই যে 4টা পয়েন্ট আছে, মানে গঠন যে এই 4টা পয়েন্ট আছে, সেই 4টা পয়েন্টের একটা করে উদাহরণ মুখস্থ রাখবে। মানে উদাহরণ মুখস্থ রাখবে মানে এই না যে এক্স্যাক্টলি ওই উদাহরণটাই মনে রাখতে হবে। যেমন তোমাকে একটা এক্সাম্পল বলছি, যে ধরো CO, এক্সাম্পলটা আমি লিখে নিই সুবিধা হবে, CO NH3 5 ONO কোঅর্ডিনেশন স্পেয়ার গেল, আয়োনাইজেশন স্পেয়ারে Cl, আর বলল এবং CO NH3 5 NO2 Cl। এবার তোমাকে পরীক্ষার সময় এই দুটো দিয়ে বললো যে এই দুটোর মধ্যে কী ধরনের সমবায়তা আছে, 4টা অপশন দিয়ে দিল। এবার দেখো এটা দেখে যদি বুঝতে পারো যে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী এবং সেই ডিফারেন্সটার ফলে কোন ধরনের আইসোমারিজম ক্রিয়েট হচ্ছে, দেন ফুল মার্কস।
কি ডিফারেন্স আছে, এখানে CONH3 5, এখানেও CONH3 5, এখানে ONO, এখানে NO2। তার মানে এখানে মেটাল আয়নের সাথে কোবাল্টের সাথে অক্সিজেনের থ্রুতে লিঙ্কেজ হচ্ছে, আর এখানে কোবাল্টের সাথে নাইট্রোজেনের কোবাল্ট আর নাইট্রোজেনের বন্ডিং হচ্ছে। তাহলে বেসিক্যালি দুটো আইসোমার, কেন দুটোরই ফর্মুলা সেম, বাট ডিফারেন্সটা কোথায় আছে? ডিফারেন্সটা হচ্ছে বন্ধনটাতে মেটালটার সাথে এই ONO এবং NO2 এরা দুটো তো আইসোমার, তো বেসিক্যালি এই দুটোর মধ্যে ডিফারেন্স কী আছে? সেম মেটাল লিগ্যান্ড, এখানেও NH3 5 মানে 5টা, এখানেও NH3 5, বাট এখানে NO2, এখানে ONO। এবার NO2 NO কি নাম? NO2 কি লিগ্যান্ড? নাইট্রো, আর এটা নাইট্রিটো। তার মানে এখানে কোবাল্টের সাথে এই লিগ্যান্ডটা যখন বন্ডিং হবে, তো এখানে বন্ডিং অ্যাটমটাকে O, অর্থাৎ কোবাল্টের সাথে অক্সিজেনের বন্ধন হচ্ছে, আর এখানে N। ওকে, তাহলে এটা কী ধরনের আইসোমার? লিঙ্কেজ আইসোমার বা বন্ধন আইসোমার। তাহলে এই যে ডিফারেন্সটা আমি করলাম, যখন তোমাকে দুটো কমপ্লেক্স দিবে, তা তুমি দেখবে এটা এটা কী ধরনের আইসোমার। একে তো সবগুলোরই ফর্মুলা সেম বলেই তো এরা আইসোমার, বাট ডিফারেন্সটা কোথায় আছে? ডিফারেন্সটা হচ্ছে এখানে COর সাথে O, আর এখানে COর সাথে N। তার মানে বন্ধনের ডিফারেন্স, সেজন্য বন্ধন আইসোমার। এইভাবে দেখবে কোঅর্ডিনেশন আইসোমারে কি এক্সাম্পল আছে, আয়নের কি এক্সাম্পল আছে। মানে মোদ্দা কথা, তুমি এই এক্সাম্পলটা দেখে যেন আইডেন্টিফাই করতে পারো যে ও আচ্ছা এই কারণে এটা আয়ন বা এই কারণে এটা স্ববর্গীয়। ওকে, তাহলে তোমাকে এর মুখস্থ করার দরকার নেই, বাট মাথায় থাকতে হবে যে বন্ধন মানে এই কারণের জন্য এটা বন্ধন আছে। মানে এখানে O আর কার্বনের সাথে বন্ড হচ্ছে, আর এখানে COর সাথে N এর বন্ড হচ্ছে, দুটার ফর্মুলা সেম, বাট ডিফারেন্সটা কোথায় আছে? বন্ধনে। ঠিক একইভাবে হাইড্রেট, আয়ন, স্ববর্গীয়, এগুলো দেখে নিবে, এক্সাম্পলগুলো ক্লিয়ার করে নিবে, এবং এক্সাম্পল ক্লিয়ার হলে তুমি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট আছে ত্রিমাত্রিক সমবায়ক। ত্রিমাত্রিক সমবায়ক মানে 3D আইসোমার। এবার 3D আইসোমার দুটা, একটা জ্যামিতিক, একটা আলোকীয়। জ্যামিতিক তো খুবই ইজি, সিস আর ট্রান্স। দুটো লিগ্যান্ড যদি একই দিকে থাকে সিস, যদি অপোজিট দিকে থাকে তো ট্রান্স। তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই। জ্যামিতিক মানে সিম্পলি তোমাকে দেখতে হবে সিস অ্যান্ড ট্রান্স। খুব ভালো, তোমাকে যে দুটো এক্সাম্পল দিয়ে দেবে সেখানে দেখবে যে লিগ্যান্ডগুলো কি একটাতে সিমিলার একদিকে, আরেকটাতে অপোজিট দিকে, তাহলে এদের মধ্যে কীরকম রিলেশন? এরা সিস ট্রান্স আইসোমার। খুব সিম্পল সবই, তো এটাতে কোনো সমস্যা নাই। আর আলোকীয়র মধ্যে তোমাকে দেখতে হবে যেই কম্পাউন্ডটা তোমাকে দিয়েছে সেই কম্পাউন্ডটার মধ্যে কি প্লেন অফ সিমেট্রি আছে। যদিও আলোক সমবায়ব হওয়ার বা আলোকীয় অপটিক্যাল অ্যাক্টিভিটি প্রদর্শন করার নিয়ম হচ্ছে চারটা যে সিমেট্রি এলিমেন্ট আছে সেই চারটার কোনোটাই থাকবে না। তার মানে প্লেন অফ সিমেট্রি, অ্যাক্সিস অফ সিমেট্রি, পয়েন্ট অফ সিমেট্রি, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি কোনোটাই থাকবে না। বাট বেসিক্যালি তোমাদের লেভেলে তোমরা এইভাবে ধরে নিতে পারো যে সিম্পলি শুধু একটাই আমি দেখবো সিমেট্রি এলিমেন্ট আছে কিনা, প্লেন অফ সিমেট্রিটাই বেসিক্যালি ফোকাস করবে। তো সিম্পলি আলোক সক্রিয়তা দেখাচ্ছে কিনা বা আলোক সমবায়তা দেখাবে কিনা সেটা বোঝার বা সেটা ডিসিশন নেওয়ার একমাত্র সহজ থেকে সহজতর উপায় হচ্ছে সিম্পলি দেখবো সেখানে প্লেন অফ সিমেট্রি আছে কিনা। আর প্লেন অফ সিমেট্রি মানে প্রতিসাম্য তল। তাহলে যেই কম্পাউন্ডটা তোমাকে দিয়ে দিবে সেটা তোমাকে প্রতিদিন স্ট্রাকচার করবে, কারণ তুমি ওটা কম্পাউন্ডটা দেখে মানে সেই কমপ্লেক্সটা দেখেই বুঝতে পারবে এটা অক্টাহেড্রাল না টেট্রাহেড্রাল। তো সেইটা করার পর ওটার মধ্যে দেখবে প্রতিসাম্যতল আছে কিনা। যদি প্রতিসাম্যতল থাকে তাহলে আলোক সক্রিয়তা দেখাবে, মানে আলোক সমবায়ক থাকবে। আর আলোক সমবায়ক থাকবে মানে দুটো এনএনসিওমার থাকবে। ব্যাপারটা কীরকম একটা এক্সাম্পল দিয়ে বুঝি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো তোমাকে এটা বললো যে এই কম্পাউন্ডটা তোমাকে দিয়ে দিয়েছে, প্রশ্নটা হচ্ছে এর কটি ত্রিমাত্রিক সমবায়ক থাকবে। এবার ত্রিমাত্রিক সমবায়ের মধ্যে আলোক সমবায়ও পড়ে, জ্যামিতিক সমবায়ও পড়ে, এই দুটার যোগফলই হচ্ছে ত্রিমাত্রিক সমবায়। ওকে, প্রথমে আমরা দেখি আলোক সমবায়ে ফোকাসটা করি যে এই কম্পাউন্ডটার কী ধরনের আলোক, আদৌ এটা আলোক সমবায় দেখাবে কি না। প্রথম প্রশ্ন তো আলোক সক্রিয়তা নিয়ে, আলোক সমবায় নিয়ে আমরা একটা কোশ্চেন সলভ করি, তাহলে এই ব্যাপারটা একদম ক্লিয়ার হবে। ধরো এই একটা কম্পাউন্ড তোমাকে দিয়ে দিল, এই কম্পাউন্ডটা দিয়ে বললো যে এই কম্পাউন্ডটির কটি আলোক সমবায় হবে। ওকে, এবার যে কম্পাউন্ড তোমাকে দিয়ে দিবে সিম্পলি সেটা তুমি স্ট্রাকচার রাখবে। এবার তুমি কম্পাউন্ডটা দেখেই বুঝতে পারবে যে সেটা অক্টাহেড্রাল হবে না টেট্রাহেড্রাল হবে। কীভাবে বুঝবে? খুব সিম্পল, লিগ্যান্ড কাউন্ট করবো, কোঅর্ডিনেশন নাম্বার কাউন্ট করবো। তো এটা তো মেটাল। আচ্ছা, ইএন কি? বাইডেন্টেড লিগ্যান্ড, ইথিলিন ডাইঅ্যামিন। তার মানে এটা দুটো কোঅর্ডিনেশন করবে কোবাল্টের সাথে। NH3 সিঙ্গেল মনোডেন্টেড লিগ্যান্ড, কিন্তু কটা NH3? দুটো, তাহলে এটাও দুটো করবে। ক্লোরিনও মনোডেন্টেড লিগ্যান্ড, একটাই বন্ড করে, কিন্তু কটা ক্লোরিন আছে? দুটো, তাই দুটো বন্ড করবে। তাহলে অবভিয়াসলি 2 + 2 + 4, 2 + 2 + 2 6, তার মানে ইটস এ অক্টাহেড্রাল কমপ্লেক্স। তার মানে কিরকম হবে? তার মানে কমপ্লেক্সটা কিরকম হবে? খুব ইজি। তাহলে আমার ইচ্ছা মতো তুমি এটা আঁকবে, ইচ্ছা মতো, এবং চেষ্টা করবে EN যেটা দেওয়া আছে যেটা বাইডেন্টেড লিগ্যান্ড সেটা ফার্স্টে এখানেই রাখতে। এইভাবে রেখে কমপ্লেক্সটা ইচ্ছা মতো। ধরো এখানে আমি ক্লোরিন এখানে বসালাম, ক্লোরিন এখানে বসালাম, NH3 এখানে বসালাম, NH3 এখানে বসালাম। এবার প্রশ্ন হচ্ছে এটা কি আদৌ আলোক সক্রিয়তা দেখাবে? যদি আলোক সক্রিয়তাটা দেখায় তাহলে এর যে আইসোমারটা হবে
সেটাও আলোক সক্রিয় হবে। তাহলে বেসিক্যালি আলোক সক্রিয়তা আছে কি না বুঝতে পারলে সেখান থেকে আমি এটুকুন অ্যাটলিস্ট শিওর যে দুটো আইসোমার আমি পাবো, এটা আর এটার মিরর ইমেজ নিয়ে যেটা হবে, এটার মিরর ইমেজ নিয়ে যেটা হবে সেটাও আলোক সক্রিয়তা হবে। এবারে আলোক সক্রিয় হবে কিনা কি করে বুঝবো? সিম্পলি এখানে দেখবো প্রতিসাম্যতল আছে কিনা, মিরর ইমেজ প্লেন অফ সিমেট্রি আছে কিনা। কী করবো, এই কম্পাউন্ডটার মধ্যে যে কোনো দিক দিকে তোমার যেইভাবে খুশি ইচ্ছে একটা তল পাস করছো এর মধ্যে দিয়ে এইভাবে কল্পনা করবে। সেটা এইভাবেও হতে পারে, এইভাবেও হতে পারে, এইভাবেও হতে পারে, যেভাবে খুশি পাস করার পর দেখবে যে তলটা দিয়ে ধরে খাতাটার মধ্য দিয়ে, এই খাতাটাই ধরো, এই খাতাটা এইভাবে আছে, এটার মধ্য দিয়ে এই মাঝখান বরাবর এটাকে পাস করালাম, ধরে এই যে এই মাঝখান বরাবর পাস করালাম। তাহলে এই পোর্শনটা কি আছে, স্টিকারগুলো আছে, এই পোর্শনে কোনো স্টিকার নেই। তাহলে এই পোর্শন আর এই পোর্শন দুটো ডিফারেন্ট হলো, তারা কোনো মিরর ইমেজ হলো না, দর্পণ প্রতিবিম্ব হলো না। দর্পণ প্রতিবিম্ব যদি না হয় তাহলে সেটা আলোক সক্রিয়তা দেখাবে। আর যদি দর্পণ প্রতিবিম্ব হয় অর্থাৎ প্লেনটা পাঠানোর পর এপিট আর ওপিট মানে এই সাইড আর ও সাইড যদি দর্পণ প্রতিবিম্ব হয় তাহলে সেটার আলোক সক্রিয়তা থাকবে না। ওকে, তাহলে সেটা আলোক নিষ্ক্রিয় সমবায়ব হবে। তো এটা দেখি আলোক সক্রিয় সমবায়ব কিনা। দেখো এখান থেকে তুমি এইভাবেই পাঠাও, এইভাবেই পাঠাও আর এইভাবে পাঠাও, মানে এইভাবে প্লেনটা পাঠাও, এইভাবে পাঠাও আর এইভাবেই পাঠাও, যেভাবেই পাঠাও না কেন, ধরো আমি এইভাবে পাঠাচ্ছি, তাহলে কী হবে, এই পাশটা আর এই পাশটা দেখো দর্পণ প্রতিবিম্ব কিন্তু হচ্ছে না, এদিকে এন এদিকে সিএল NH3, দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না, মানে এটা আলোক সক্রিয় সমবায়ব। আর আলোক সক্রিয় সমবায় সবসময় জোড়ায় জোড়ায় হয়, তার কারণ আলোক সক্রিয় সমবায়ে সবসময় একটা মিরর ইমেজ থাকবে, একটা মিরর ইমেজ বলছি এটা থাকবে, দর্পণ অবশ্যই দর্পণ প্রতিবিম্ব থাকবে, মানে NN শিওমার ফর্ম করবে। তো এটা দর্পণ প্রতিবিম্ব কী হবে, চোখ বন্ধ করে আমি কীরকম লিখতে পারি, এরকম 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 এরকম, এদিকে এন এদিকে এদিকে কী আছে ক্লোরিন, তাহলে ডেফিনেটলি এদিকে কী আছে NH3, তাহলে এদিকে NH3, নিচে কী আছে NH3, তাহলে এখানে NH3, এদিকে কী আছে নাইট্রোজেন মানে ইথিলিন ডাইঅ্যামিন এরকম, আর উপরে কী আছে Cl, তাহলে এটাও আলোক সক্রিয় সমবায়, এর মিরর ইমেজটাও আলোক সক্রিয় সমবায়, তাহলে দুটো আলোক সক্রিয় সমবায় রয়েছে। ওকে, এবার দেখি আলোক নিষ্ক্রিয় সমবায় আছে কি না। তার মানে সিস্টান্সের মাধ্যমে আমরা দেখি যে সেখানে জ্যামিতিক সমবায় কী আছে। দেখো এখানে যদি আমি দেখি ক্লোরিন ক্লোরিন কিন্তু একই দিকে, বা NH3 এটা একটা সিস আইসোমার, এখানেও ঠিক তাই, ক্লোরিন ক্লোরিন একই দিকে, অবভিয়াসলি এটা যা হবে এটা তাই হবে মিরর ইমেজ। তার মানে আমি যদি ক্লোরিনটাকে অপোজিট দিকে রাখি, ধরো আমি ক্লোরিনটাকে এরকম রাখলাম, ক্লোরিনটাকে আমি এখানে রাখলাম অপোজিট দিকে, তাহলে কী হয়ে যাবে, ট্রান্স আইসোমার পেয়ে যাব। তাহলে আমি অবভিয়াসলি ট্রান্স আইসোমার পেয়ে যাব। ইথিলিন ডাইঅ্যামিন সেম রাখলাম, এদিকে NH3 রাখলাম। এবার এটা তুমি চোখ বন্ধ করে যেখান দিয়ে খুশি প্লেন পাঠাও, দেখবে এটা আলোক নিষ্ক্রিয়ই হবে, মানে এখানে কোনো মানে প্লেন অফ সিমেট্রি নেই। তার মানে প্লেন অফ সিমেট্রি নেই মানে প্রতিসাম্য তল নেই, মানে তল যদি আমি পাঠাই তাহলে সেখানে এপাশ আর ওপাশ দুটোই দর্পণ প্রতিবিম্ব হবে। কীরকম, ধরো আমি এইভাবে পাঠাচ্ছি, এটা এরকম আছে, এবার আমি এই বরাবর পাঠাচ্ছি, মানে এই প্লেনটা তো এইভাবে থাকে, তো এটি কোনো অংশ তো প্লেনে থাকে, তাহলে এই অংশটা বরাবর আমি প্লেন পাঠাচ্ছি, যার উপরে কি এটা মিলে গেল, তাহলে দর্পণ প্রতিবিম্ব হচ্ছে, অর্থাৎ এটা এখানে প্লেন অফ সিমেট্রি আছে বলতে পারি। আর যেহেতু প্লেন অফ সিমেট্রি আছে তাহলে এটা আলোক নিষ্ক্রিয় হবে। এবার তোমার মাথায় হতে পারে স্যার আমি যদি এইভাবে পাঠাই, যেটা প্রথমে বলতে যাচ্ছিলাম, যদি এইভাবে পাঠাই তাহলে এদিকে তো NN এদিকে তো NH3 দুটো ডিফারেন্ট হয়ে গেল, হতে পারে। ধরো এইভাবে পাঠালাম তাও তো মিলছে না, এদিকে তো দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না, একমাত্র এইভাবে পাঠাই দর্পণ প্রতিবিম্ব হচ্ছে। মানে আমি যদি এই তলটা বরাবর পাঠাই, মানে বেসিক্যালি এরকম তো এরকম, মানে এখানে কোবাল্ট আছে, এখানে Cl আছে, এখানেও Cl আছে, এখানে হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিনটা, আর এখানে হচ্ছে NH3টা। তাহলে একমাত্র যদি আমি এই যে স্কোয়ার প্ল্যানার দিয়ে প্লেনটা পাঠাই তাহলে এটা অপোজিট হয়ে যাচ্ছে, দর্পণ প্রতিবিম্ব হচ্ছে, ফলে এখানে প্লেন অফ সিমেট্রি আছে, ফলে এটা অপটিক্যাল অ্যাক্টিভিটি নেই বলে দিলাম। কিন্তু আমি যদি এখানে দিয়ে এইভাবে প্লেনটা পাঠাই তাহলে তো এই দিক আর এই দিক দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না, তাহলে আমি কোনটা নিব? প্রশ্ন হচ্ছে তুমি যেভাবেই পাঠাও না কেন, যে কোনো একদিক থেকে যদি দর্পণ প্রতিবিম্ব আছে মিলে যায় তাহলে সেটাই প্রায়োরিটি পাবে। অর্থাৎ আমি যখন এইভাবে পাঠালাম এদিক দর্পণ প্রতিবিম্ব হয়ে গেল, তার মানে এখানে প্লেন অফ সিমেট্রি আছে, মানে প্রতিসাম্য তল আছে, আর প্রতিসাম্য তল থাকলে সেটার মধ্যে হবে, সেটা হচ্ছে আলোক নিষ্ক্রিয় হবে। তো তোমার যদি মনে হয় যে এইভাবে পাঠালে তো স্যার হচ্ছে না, এই যে দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না, ফলে আলোক সক্রিয় হওয়া উচিত, কিন্তু না, যেহেতু একটা প্লেন পাঠিয়ে তুমি পজিটিভ রেজাল্ট পেয়ে গেছো যে এখানে প্রতিসাম্য তল আছে, তাহলে ওটাকেই তোমাকে প্রেফার করতে হবে। তার মানে এখানে দর্পণ প্রতিবিম্ব হচ্ছে, মানে প্লেন পাঠালে দর্পণ প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে, তার মানে প্রতিসাম্য তল আছে, তার মানে সেখানে অপটিক্যাল অ্যাক্টিভিটি নেই, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে টোটাল কতগুলো আলোক সক্রিয় মানে আলোক সমবায় কটা হলো, একটা, এটা আরেকটা এবং এটা আরেকটা, তাহলে অল ওভার 3টা আলোক সক্রিয় সমবায়ব। ওকে, তো বেসিক্যালি স্ট্র্যাটেজি কি, এই ধরনের যদি কোনো কোশ্চেন আসে
নিজের মনের মতো আঁকবে, দেখবে সেই যেটা তুমি আঁকলে, যে স্ট্রাকচারটা আঁকলে তার মধ্যে কি প্লেন অফ সিমেট্রি পাঠানো যাচ্ছে, মানে প্লেন অফ সিমেট্রি যে এইভাবে তা পাঠাও, এইভাবে তল পাঠাও, এইভাবে তল পাঠাও, এইভাবে তল পাঠাও, যেভাবে খুশি পাঠাও। পাঠানোর পর দেখবে ওই তলটার ডান দিক বা দিক বা উপর নিচ কি দর্পণ প্রতিবিম্ব হচ্ছে। যদি দর্পণ প্রতিবিম্ব হয় তাহলে আলোক নিষ্ক্রিয় সমবায়বটা, আর যদি দর্পণ প্রতিবিম্ব না হয় তাহলে সেটা হচ্ছে আলোক সক্রিয়। যখনই আলোক সক্রিয় হবে তার একটা জড়ুয়া ভাই চলে আসবে, জড়ুয়া ভাই মানে তার একটা মিরর ইমেজ চলে আসবে, এরকম। এটা হচ্ছে এটা আসলে যাব না। তাহলে বেসিক্যালি টোটাল যতগুলো সমবায় হলো সেগুলোর যোগফলই হবে টোটাল আলোক সমবায়। ওকে, তাহলে বেসিক্যালি আলোক সমবায় দেখলে একটা আলোক সক্রিয়, আলোক নিষ্ক্রিয় আমরা এইভাবে দেখবো। আলোক সক্রিয়টার ক্ষেত্রে প্রতিসাম্যতল, আলোক নিষ্ক্রিয় ক্ষেত্রে প্রতিসাম্যতল। আশা করি ক্লিয়ার হলো। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট এবং লাস্ট ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে এই বন্ডিং থিওরিগুলো, কোঅর্ডিনেশন কমপ্লেক্সে যে বন্ডিং থিওরিগুলো আছে সেটা, ভিভিটি, সিএফটি, ভ্যালেন্স বন্ড থিওরি, ক্রিস্টাল ফিল্ড থিওরি। দেখো, কোঅর্ডিনেশন কমপ্লেক্স অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অত্যন্ত ডেপথের চ্যাপ্টার এবং অত্যন্ত ইন্টারেস্টিং চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমাদের উচ্চ মাধ্যমিকে 4 নাম্বার আছে, যদিও এখান থেকে 10-12 নাম্বার কোশ্চেন করলেও হয়তো মন ভরবে না, এতটাই ইম্পর্টেন্ট, এতটাই ডেপথের চ্যাপ্টার। সো থরলি যদি পড়তে হয় তাহলে অনেক কোশ্চেন এখান থেকে আসে, অনেক কোশ্চেন আসার পসিবিলিটি। 4 নাম্বার যখন আছে তাহলে ধরতেই পারো একটা কোশ্চেন 2 নাম্বারের আসবে, আর আরেকটা হয়তো এমসিকিউ, একটা তো শর্ট কোশ্চেন, এই ধরনের, মানে 1+1+2 এরকম একটা ফর্ম্যাট তুমি ধরে রাখতে পারো। তো ভিভিটি, সিএফটি থেকে যে সব ডিটেলসে পড়তে পারলে অবশ্যই ভালো। নিট জয়েন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোঅর্ডিনেশন। উচ্চ মাধ্যমিকের রেসপেক্টে আমি কী বলবো, যে ভিভিটি থেকে তুমি মেনলি ফোকাস করো ম্যাগনেটিক প্রপার্টিগুলো, অর্থাৎ এই কমপ্লেক্সের ম্যাগনেটিক প্রপার্টি এটা দেখাচ্ছে, বাট ওই একই ধরনের আরেকটা কমপ্লেক্সের ম্যাগনেটিক প্রপার্টি দেখাচ্ছে না। একটা প্যারাম্যাগনেটিক দেখাচ্ছে, একটা ডায়াম্যাগনেটিক দেখাচ্ছে, কেন? বা একটা দ্বিমেরু ভ্রামকের মান এত, অন্যটা দ্বিমেরু ভ্রামকের মান এত, কেন? অর্থাৎ এই যে দ্বিমেরু ভ্রামকের মান বা ম্যাগনেটিক প্রপার্টি, এটা আমরা কিসের উপর বেস করে ডিসিশন নিই যে আচ্ছা এটার ম্যাগনেটিক প্রপার্টি এই হবে বা এটার প্যারাম্যাগনেটিক হবে? সিম্পলি যদি কম্পাউন্ডটার মধ্যে অযুগ্ম ইলেকট্রন থাকে, সিঙ্গেল পেয়ার ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন আছে, বা সিঙ্গেল পেয়ার একটা ইলেকট্রন না, একটা 3টা, মানে মধ্যে কথা পেয়ার্ড ইলেকট্রন না, কাপল ইলেকট্রন না, তাহলে সেই কম্পাউন্ডটা হবে প্যারাম্যাগনেটিক। যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকবে ততগুলো তার দ্বিমেরু ভ্রামক হবে। মানে যদি অযুগ্ম ইলেকট্রন n সংখ্যক তাহলে দ্বিমেরু ভ্রামকের মান কত? √n × n+2 বোর ম্যাগনেটন। তার মধ্যে কথা আমাকে দেখতে হবে কমপ্লেক্সটার মধ্যে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে বা আদৌ আছে কি না। তো এরকম ধরো একটা এক্সাম্পল আমি বলছি, নিকেলের খুবই ফেভারিট এক্সাম্পল, বা তোমরা সলভ করতে গিয়েও হয়তো অনেক সময় দেখেছো যে এটা হয় ডায়াম্যাগনেটিক, এটা হয় ডায়াম্যাগনেটিক, আর সিম্পল যদি আমি সিএন এর জায়গায় সিএল করে দিই তাহলে সেটা হয় প্যারাম্যাগনেটিক। হোয়াই? সেটা হয় প্যারাম্যাগনেটিক, হোয়াই? এবং এটার জন্য এটার বন্ডিং এবং এটা স্ট্রাকচার বলছি কেন, কী করে বন্ড ফর্মেশনটা, যে ভিভিটিতে কী করে বন্ডটা ফর্মেশন হচ্ছে, কমপ্লেক্সে গঠিত হচ্ছে সেটা জানতে লাগবে। ঠিক আছে, কীভাবে এনআইসির কী করে সেটাও জানতে লাগবে। কী করে হয়? বেসিক্যালি দুটোর ক্ষেত্রেই নিকেল হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম, বা ওয়ানলি সেন্ট্রাল কি একটা হচ্ছে মেটাল অ্যাটম, যাই হোক। তাহলে নিকেল হচ্ছে এখানে মেটাল অ্যাটম। নিকেলের অক্সিডেশন স্টেট কত? সিম্পলি অক্সিডেশন স্টেট বার করা তোমাকে জানতেই হবে, না জানলে দেখে নিবে। ধরো এখানে শর্টে বলে যার অক্সিডেশন স্টেট বার করতে লাগে তাকে ধরতে লাগে এক্স। তাহলে এখানে এক্স প্লাস কটা সিএন আছে? 4টা সিএন। একটা সিএনের চার্জ -1 হয়, মানে 1 নেগেটিভ হয়, বা -1 হয়, 4টার জন্য কী হবে? -4। ইকুয়াল টু কী লিখবো? টোটাল চার্জ কত দেওয়া আছে? -2। তাহলে x - 4 ইকুয়াল টু মাইনাস, তাহলে x ইকুয়াল টু কত? +2। তাহলে নিকেলের এখানেও +2, এখানেও +2। তাহলে নিকেল +2 ইলেকট্রনিক কনফিগারেশন কত? 3d8। এবার 3d8 মানে ডি কক্ষে 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। ওকে, আর এগুলো সিঙ্গেল হিসেবে আছে। আচ্ছা, এটা তো নিকেল +2, এখনও তো যৌগ ফর্ম হয়নি। এবার এটা 3D, এরপরে কি আছে? 4s ফাঁকা পড়ে আছে, 4p ফাঁকা পড়ে আছে। ওকে, এবার কি আসছে? ধরো আমি এটাই আলোচনা করছি। সিএন আসছে, কটা সিএন? 4টা সিএন। একটা সিএন বা একটা লিখে 2টো করে ইলেকট্রন দেয়, তো 4টা সিএন কটা ইলেকট্রন দেবে? 8টা ইলেকট্রন। তাহলে এখানে আমাকে 4টা ফাঁকা অরবিটাল লাগবে, একটা অরবিটালে 2টো করে ইলেকট্রন আসবে। তাহলে 4টা ফাঁকা মানে এই দেখো এখানে 4টা আছে, হলো। তাহলে এখানে খুব সহজেই লিগ্যান্ড ইলেকট্রনগুলো এইভাবে চলে আসতে পারে। এবার প্রশ্ন হচ্ছে বা কনফিউশন হচ্ছে, এই 4টা তো হয়ে গেল, ঝামেলা নাই, কিন্তু আমি তো এটাকে এইভাবেও ভাবতে পারি, যে আমি তো এটাকে এটা এইভাবেও হতে পারে যে এই যে সিঙ্গেল ইলেকট্রনগুলো আছে এখানে, এগুলো এই ইলেকট্রনটা এখানে এসে পেয়ার্ড আপ হয়ে গেল।
তাহলে এখানে একটা ফাঁকা হলো, তাহলে একটা এখানে হলো, 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা, 4 নাম্বার এটা, তাহলে এখানেও তো লিগ্যান্ড ইলেকট্রনগুলো আসতে পারে এইভাবে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কী হলো? প্রথমটার ক্ষেত্রে এখানে দুটো সিঙ্গেল ইলেকট্রন ছিল, এই 4টা লিগ্যান্ডের ইলেকট্রন ফিল আপ হয়ে গেল, আর এখানে দুটো সিঙ্গেল ছিল, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কমপ্লেক্সটা হতো প্যারাম্যাগনেটিক, কারণ অযুগ্ম ইলেকট্রন ছিল। আর এই ক্ষেত্রে অর্থাৎ এখান থেকে ইলেকট্রন এখানে চলে আসলো, আর এখানে 1টা 2টা 3টা এটা ফাঁকা পড়ে থাকলো, এই 4টা হচ্ছে লিগ্যান্ডের ইলেকট্রন আসলো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল ইলেকট্রন নেই, তাহলে এটা হবে ডায়াম্যাগনেটিক। তাহলে এবার প্রশ্ন হলে আমি কী করে বুঝবো যে কোনটার ক্ষেত্রে ইলেকট্রনের শিফট হবে আর কোনটার ক্ষেত্রে ইলেকট্রনের শিফট হবে না? যা আছে বা পরেরগুলো ফিল্ড আপ হবে, ভিতরে যা আছে আছে, এখানে সম্পূর্ণ পেয়ার থাক, ফুল থাক, হাফ যাই থাক 3Dর পর থেকে 4s 4p 4d যা আছে এদিকে যাবে, এখানে আর কিছু কেরামতি দেখাবে না। সেটা আমি কী করে বুঝবো? যদি সেটা 4 মেম্বার কমপ্লেক্স মানে টেট্রাহেড্রাল টাইপ কমপ্লেক্স হয়। এবার 4 কোঅর্ডিনেট কমপ্লেক্স মানে টেট্রাহেড্রাল হবে, নট নেসেসারি, টেট্রাহেড্রাল হতে পারে, স্কোয়ার প্ল্যানারও হতে পারে, মানে এরকম ধরনের কমপ্লেক্সও হতে পারে বা এরকম ধরনের কমপ্লেক্সও হতে পারে। তো 4 যখন দেখবে মানে 4 কোঅর্ডিনেট কমপ্লেক্স যখন দেখবে, সেখানে লিগ্যান্ডটা কি আছে এটার উপর ডিসিশন হবে যে এখানে কি বাইরেরগুলো হবে নাকি ভিতরে শিফট করে অ্যাডজাস্ট করে তারপরে ভিতর থেকে যাবে। যদি লিগ্যান্ড স্ট্রং হয়, এবার কী করে বুঝবো স্ট্রং হয়? তার জন্য স্পেকট্রোকেমিক্যাল সিরিজ দেখবে, তাও দেখবে স্পেকট্রোকেমিক্যাল সিরিজগুলো বেশ অনেকটাই আছে। তো অত কি মুখস্থ করতে হবে না, যদি সিম্পলি দেখো লিগ্যান্ডগুলোর মধ্যে CN আছে বা NH3, ধরো CN বা CO বা NH3, এই ধরনের যদি লিগ্যান্ডগুলো থাকে তাহলে সেগুলোকে বলা হয় স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে ইনার অরবিটাল কমপ্লেক্স হয়, মানে এই ধরনের। অর্থাৎ আগে কি ছিল? এরকম ছিল সিম্পল 3D, এরকম ছিল, এগুলো তো ফাঁকা পড়েই আছে, এগুলো তো ফাঁকা পড়েই আছে, এই 4s আর 4p তো ফাঁকা পড়েই আছে। তারপরে যখন লিগ্যান্ড আসলে কি হবে? এটা এখানে চলে আসবে, অর্থাৎ এটা এখানে আসলো, তাহলে এই অরবিটালটার মধ্যে লিগ্যান্ড আসবে, এটার মধ্যে লিগ্যান্ড আসবে, এটার মধ্যে লিগ্যান্ড আসবে, এটার মধ্যে লিগ্যান্ড। তাহলে বেসিক্যালি কি, এটা তো ইনার অরবিটাল, তাহলে ইলেকট্রনটা মানে লিগ্যান্ডের ইলেকট্রনটা ইনার অরবিটালে প্রবেশ করলো। কোন ক্ষেত্রে এরকম হবে? যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকে। কোর ক্ষেত্রে? 4 কোঅর্ডিনেট কমপ্লেক্সের ক্ষেত্রে। যেহেতু CN স্ট্রং ফিল্ড, সুতরাং NiCN4 এর ক্ষেত্রে কমপ্লেক্সটা হবে এরকম, অর্থাৎ এখান থেকে আসবে, তারপরে এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টো ইলেকট্রন, এখানে 2টো ইলেকট্রন, এখানে কেন 1টা 2টো 3টে 4টা লিগ্যান্ড আছে, তাহলে এখানে 2টো লিগ্যান্ডের ইলেকট্রন, 2টো লিগ্যান্ড। তার মানে বেসিক্যালি এখানে দেখো কোনো কিন্তু অযুগ্ম ইলেকট্রন নেই, কোনো সিঙ্গেল পেয়ার ইলেকট্রন নেই, তার মানে এটা কি হবে? ডায়াম্যাগনেটিক। আর আরেকটা জিনিস কি, স্ট্রাকচার কি হবে? স্কোয়ার প্ল্যানার। বুঝতে পারলে? যখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দেখবে সেটার জেনারেলি সেটা ফেভার করে হচ্ছে স্কোয়ার প্ল্যানার ক্ষেত্রে। তো NiCN4 স্ট্রাকচার কিন্তু স্কোয়ার প্ল্যানার, ডায়াম্যাগনেটিক হচ্ছে স্কোয়ার প্ল্যানার। যদিও ডায়াম্যাগনেটিক হলেই স্কোয়ার প্ল্যানার হবে এমন কোনো রিলেশন নেই, বাট এটা তুমি একটু ধরে চলতে পারো। NiCN4 এর ক্ষেত্রে যেহেতু ডায়াম্যাগনেটিক হচ্ছে এবং CNটা যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তো সেই ক্ষেত্রে স্কোয়ার প্ল্যানারটা এটা ফেভার করে। আচ্ছা, NiCl4 এক্ষেত্রে কি? তাহলে Cl তো স্ট্রং ফিল্ডের মধ্যে পড়লো না, কারণ কী কী বললাম? CN, CO, NH3 এগুলি মোটামুটি এগুলি ধরে রাখবে। এর বাইরে যদি থাকে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এই ধরনের যদি থাকে, তাহলে সেগুলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না, সেগুলো কিন্তু এই ইলেকট্রন মেটালে ইলেকট্রন এইভাবে শিফট করে মেটালে 3Dর মধ্যে নিজের ঘর স্থাপন করে সেখানে লিগ্যান্ডের ইলেকট্রন প্রবেশ করবে, এরকমটা হবে না উইক ফিল্ডের ক্ষেত্রে। অর্থাৎ এগুলো বাদ দিয়ে বাকি যদি থাকে তাহলে ওগুলোর বাদ দিয়ে ইনারটা হবে না। তারা কি ফেভার করে? আউটার, যেগুলো অলরেডি ফাঁকা পড়ে আছে, অর্থাৎ এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে। তাহলে আউটারের ক্ষেত্রে হলে কি হবে? এখানকার ইলেকট্রন তো পেয়ার হলো না, এখানে তো সিঙ্গেল হয়ে থাকলো, মানে মেটাল ইলেকট্রনটা এখানে সিঙ্গেল হয়ে থাকলো, তাহলে সেক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন থাকলো, তাহলে সেক্ষেত্রে হবে প্যারাম্যাগনেটিক। সেই জন্য NiCl4 প্যারাম্যাগনেটিক, NiCN4 ডায়াম্যাগনেটিক। এবার তোমার মনে হতে পারে যে স্যার এটা তো আপনি বললেন 4 কোঅর্ডিনেটেড, 6 কোঅর্ডিনেট হলে কী হবে? সেখানেও কি স্ট্রং ফিল্ড উইক ফিল্ড দেখবো? দেখতে পারো, বাট সেখানে আরেকটু স্ট্র্যাটেজি আছে বা আরেকটু শর্ট স্ট্র্যাটেজি আছে। বেসিক্যালি যে মেটালটা থাকবে কার ক্ষেত্রে, আমি কিন্তু এখন বলছি অক্টাহেড্রালের ক্ষেত্রে, আমি এখন বলছি অক্টাহেড্রালের ক্ষেত্রে। অক্টাহেড্রালের ক্ষেত্রে মানে 6 কোঅর্ডিনেট কমপ্লেক্স যদি হয়, সেখানে যদি মেটাল অ্যাটমটা D7 থেকে D10 হয়, তাহলে সেটা আউটার মোস্ট মানে ভিতরে 3Dটার কিছু চেঞ্জ হবে না, যা আছে বাইরেরগুলো, অর্থাৎ 4s 4p তারপরে আবার 4d আসবে, সেগুলোর মধ্যে মানে ফাঁকা যেগুলো আছে বাইরেরগুলো সেখানেই আসবে, ও ভিতরে ঝামেলা করবে না। বাট যদি D7 এর কম হয়, অর্থাৎ D1 to D6
এরকম যদি মেটালের ইলেকট্রনিক কনফিগারেশন হয়, এবং মেটাল বলতে কোনটা, সেই মেটালটা যেটা অক্সিডেশন স্টেট থাকবে সেই অবস্থার মেটালটা, অর্থাৎ এখানে নিকেলটা কি ছিল +2, শুধু নিকেল ধরলে কিন্তু ভুলে যাবে, নিকেলটা এখানে কী হিসাবে আছে +2। তেমনি যেই কমপ্লেক্সে তোমাকে দিবে তার যে মেটাল অ্যাটমটা থাকবে সেটার যে অক্সিডেশন স্টেট যে অবস্থা থাকবে সেই অক্সিডেশন স্টেটের ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে দেখতে হবে যে সেখানে কি D1 to 6 আছে, তাহলে ইনার্ভটা হবে, মানে অর্থাৎ ডি অরবিটাল নিয়ে যাবে রিঅ্যারেঞ্জ করে ফাঁকা জায়গা তৈরি করে ওখানে লিগ্যান্ড প্রবেশ করবে সেই হিসাবে হবে। আর যদি D7 to D10 এর মধ্যে থাকে তাহলে সেটা বাইরেরটা হবে। ওকে, তাহলে সেইভাবেই তোমরা ডিসিশন নিতে পারবে এটা ইনার অরবিটাল হবে না আউটার অরবিটাল হবে। আউটার অরবিটাল হলে দেখবে কটা ইলেকট্রন ফাঁকা পড়ে আছে, বা ফাঁকা তো নয়, মানে আনপ্যাড পড়ে আছে, তাহলে আনপ্যাড থাকলে প্যারা, যতগুলো আনপ্যাড আছে তার উপর সেটা দ্বিমেরু ভ্রামকের মান হবে, দ্বিমেরু ভ্রামক, চুম্বক ভ্রামক, বোর ম্যাগনেট না, চুম্বক ভ্রামক, ম্যাগনেটিক প্রপার্টি আমরা পড়ি, দ্বিমেরু ভ্রামক নয়। আর সিএফটির ক্ষেত্রে এটা গেল ভিবিটি। আর সিএফটির ক্ষেত্রে সিএফটি ওর বিশাল ব্যাপার, যে সেটাও কী করে সিএফটি তৈরি হচ্ছে, কোনটা লো স্পিন কোনটা হাই স্পিন, তোমাকে ডিটেলস পড়তে হবে। যদি কেউ ডিটেলস না পড়ে থাকো তাহলে ইমিডিয়েট অ্যাকশন, মানে খুব তাড়াতাড়ি এইখান থেকে ফোকাসড এরিয়া করতে পারো, যে তোমাকে এই কমপ্লেক্সগুলো দিয়ে দেবে বা এই ধরনের কম্পাউন্ড দিয়ে দেবে বা মৌল দিয়ে দেবে, বেসিক্যালি দিয়ে বলবে যে জলীয় দ্রবণে এই মৌলগুলো কোনটা কালার দেখাবে। কালার ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট সবই, কিন্তু কালার ব্যাপারটা একটু বেশি ইম্পর্টেন্ট। কী করবে বেসিক্যালি, দেখবে যে প্রত্যেকটার মধ্যে ডি ইলেকট্রন কয়টা আছে। যদি দেখো যে সেখানে D0 হচ্ছে ইলেকট্রন বা D10 ইলেকট্রন আছে, তাহলে সেটা কালার দেখাবে না, সেখানে ডি ট্রানজিশন হবে না। আর যদি দেখো D1 to D9 এর মধ্যে কোনো একটা কনফিগারেশন আছে, সেটা কালার দেখাবে। ওকে, তো কোঅর্ডিনেশন কমপ্লেক্সের মধ্যে আমার এই জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে। অবভিয়াসলি ভিবিটি এবং সিএফটির থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসার পসিবিলিটি, তো এই মোমেন্টে যদি তোমাদের সেরকম প্রিপারেশন না হয়ে থাকে, অ্যাটলিস্ট এগুলো করে যাবে। আমার খুব নিশ্চিত আমি ধারণা যে এর মধ্যে 4-এর মধ্যে তুমি 3 মার্কস পাবেই। ওকে, আমি কখনোই বলতে পারি না 4-এর মধ্যে 4 পাবে। এবং যারা নিটের প্রিপারেশান নিচ্ছ, জয়েন্টের প্রিপারেশান নিচ্ছ, বা আপকামিং যে এক্সামগুলো আছে, কম্পিটিটিভ এক্সামগুলো আছে বা এন্ট্রান্স পরীক্ষাগুলো আছে, সেখানে কিন্তু অবশ্যই কোঅর্ডিনেশন ডিটেলসে পড়বে। ওকে, সিএফটি ভিবিটির জন্য ডিটেলস এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। উচ্চ মাধ্যমিকের রেসপেক্টে আমি এটুকুনটাই বললাম। সো ভিডিও ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতোই বলছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টগুলো দেখি এবং তোমাদের কমেন্টগুলোই মোটিভেশনের জায়গা। থ্যাংক ইউ সো মাচ। খুব তাড়াতাড়ি অর্গানিক চলে এসছে, একদম অনেকেই বলছে স্যার অর্গানিক, অবভিয়াসলি অর্গানিক একটা অর্গানিক পড়ার স্ট্র্যাটেজি আবার একটা আলাদা, তো সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। তাহলে অর্গানিকটা অবশ্যই স্ট্রং হতে হবে। এবার যতগুলো ভিডিও আমি দিয়েছি সাজেশনে, খুব ভালো করে দেখে যাও ভিডিওগুলো, ডেফিনেটলি মানে ভিডিও শুধু দেখলে হবে না, সেটা পড়তে হবে, পড়তে তোমাদেরই হবে। তো ভিডিও যে জায়গাগুলো আমি ফোকাস করেছি সেই জায়গাটা বেশি জোর দাও, ডেফিনেটলি সেখান থেকে প্রচুর কোশ্চেন পাবে ওই ফোকাসড এরিয়াগুলো থেকে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।